পাতলা পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে থাকে এবং কারো কারো অল্টারনেট করে থাকে। গ্যাস্ট্রিকের ওষুধ র্যান্ডম খাচ্ছেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়াও কিন্তু অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খান এবং মুড়ির মতো খান। এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বা এটা কি আদৌ উচিত কিনা? অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এটাতেও আবার এই যে অসুখগুলি সেগুলো আবার ফেরত আসে। এটাকে আমরা রিবাউন্ড অ্যাসিডিটি বলি। ব্যথার কোনো ওষুধ দেওয়া হয়, সেটার সঙ্গে একটা গ্যাসের ওষুধ দেওয়া হয়, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? ডাক্তারই হিসাব করে নেবেন যে এই ব্যথার কারণে কতটুকু ঔষধ এবং কোনটা ওষুধ এবং কত মাত্রায়। কোন পর্যায়ে গেলে আমরা বুঝবো যে এটা সাধারণ অ্যাসিডিটি নয় বা বড় কোনো সমস্যা? এই লক্ষণগুলো কি কি? আল্লাহ না করে তার রক্ত যায়, পেটে যদি মোচড় দেয় এবং ওনার যথেষ্ট সময় নেন উনি টয়লেটে থাকতে। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নানা ধরনের পেটের সমস্যা ভুগে থাকি। গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বদহজম, লিভারের রোগ কিংবা অন্ত্রের জটিলতা। অনেকেই এগুলোকে ছোট সমস্যা মনে করে অবহেলা করেন, কিন্তু দীর্ঘদিন এসব সমস্যা চলতে থাকলে তা বড় ধরনের জটিল রোগের কারণ হতে পারে। আর এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ মেজর ডাক্তার খসরু সামাদ। ডাক্তার খসরু সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলানিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে। জি, অনেক ধন্যবাদ। জি, ভালো। আপনি ভালো তো? জি, আমি ভালো আছি। ডাক্তার খসরু সামাদ, প্রথমে একটু আপনার কাছে সংক্ষেপে আপনার সম্পর্কে জানতে চাই। জি, ধন্যবাদ। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করি। এমবিবিএস পাস করবার পর তৎকালীন IPGMR, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েশন মেডিসিন অ্যান্ড রিসার্চ, সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজির পর আমি ট্রেনিং নেই। অধ্যাপক মাহমুদ হাসান আমার ট্রেনার ছিলেন। তারপর আমি আর্মি মেডিকেল করে কমিশন নেই এবং চাকরির অধিকাংশ সময় পোস্ট গ্র্যাজুয়েশন করেছিলাম আমি তৎকালীন BMU বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে, ফার্মাকোলজিতে, এবং দীর্ঘদিন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষকতা করি। আর চাকরির বড় একটা অংশ জাতিসংঘে শান্তিরক্ষী হিসাবে কাজ করেছি। একটু কি বলবেন যে গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসা শাখাটি মূলত আসলে কোন কোন রোগ নিয়ে কাজ করে? জি, ধন্যবাদ। দুটো অংশ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, তিনটা। গ্যাস্ট্রো হচ্ছে স্টমাকের সিনোনিম, মানে পাকস্থলীর আরেকটি নাম। এন্টেরন হচ্ছে ভিতরে। তাহলে কি কি? পরিপাকতন্ত্রের ভিতরে। পরিপাকতন্ত্র যদি আমি পাকস্থলীটা বাদ দিই, তারপর একটা ছবি দেখি না পেঁচানো, সেটা হচ্ছে বৃহদান্ত্র আর ক্ষুদ্রান্ত্র। আর লজি হচ্ছে লগোস, জ্ঞান। তাহলে পরে দাঁড়ালো হচ্ছে যে পরিপাকতন্ত্র সামগ্রিকভাবে এটার যে বিজ্ঞান, সেটি হচ্ছে পরিপাকতন্ত্র বা গ্যাস্ট্রোএন্টারোলজি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে সাধারণত মানুষ কোন ধরনের পেটের সমস্যা বেশি ভুগে থাকে? জি, ধরেন দৈনন্দিন জীবনে আপনি কি হই, এই তো অতি সম্প্রতি রোজা চলে গেল। তো রোজাতে আমরা কি দেখেছি যে আমরা অনেকেই ডুবো তেলের ভেতরে পেঁয়াজু খেয়েছি, বেগুনি খেয়েছি, কড়া ভাজা ছিল, তারপর বাহির থেকে রঞ্জক পদার্থ ছিল, এরকম জিলাপি নিয়ে এসেছি, সেগুলি পোড়া তেলে ভাজা ছিল। এগুলি এই 1 মাস খাওয়ার পর, এটা তো কোনো ধর্মগ্রন্থে এগুলির কথা বলা নাই, বাট আমাদের যে কোনো কারণে এই সংস্কৃতি চলে এসছে। ফলে দেখতাম যে আমরা এই চকচক টকটক ঢেকুরতো, অ্যাসিড বের হতো, পেটে ব্যথা হতো, এই যে অস্থির লাগতো, মনে হচ্ছে যে পেট অল্প খেয়ে ভরে গেছে, খাওয়ার পর একটা অস্বস্তি মনে হতো। এইগুলি হচ্ছে দৈনন্দিন জীবনে। এটাকে আমাদের প্রচলিত অর্থে অনেকে এই কথাটা বলে থাকেন যে পাকস্থলীর আমার অসুবিধা হচ্ছে। তো এটা অনেকে বলেন যে এইটা আসলে কি, তারা একটা বিভ্রান্তির ভিতর দিয়ে থাকেন। আর একটা আমরা দেখি, সেগুলি হলো যে IBS, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এটা কারো কারো ক্ষেত্রে কখনো তরল পায়খানা হয়, দীর্ঘদিন থাকে, আবার কোষ্ঠকাঠিন্য হয়। এই পাতলা পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে থাকে এবং কারো কারো অল্টারনেট করে থাকে। কিছুদিন কোষ্ঠকাঠিন্য, তারপর আবার পাতলা পায়খানা। এতে ওনার অনেক ধরনের জটিলতা হয়। সম্প্রতি আমরা আর একটা জিনিস শুনছি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এটা যদিও লিভারও পরোক্ষভাবে পরিপাকের সাথে সম্পৃক্ত। সেই আলোচনাটা সময়ের জন্য আমি হয়তো করব না। আর এছাড়া তো সবশেষে যদি আমরা বড় কিছু ভাবি, সেটা তো ক্যান্সার থাকেই। আর ওই যে জায়গাটা আমরা বলছিলাম, এই যে পরিপাকতন্ত্র, গ্যাস্ট্রোএন্টারোলজির, এখানে সবচেয়ে কমন যে অসুখটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এটাই হচ্ছে অন্যতম পেটের সমস্যা। আমি কিন্তু ফ্যাটি লিভার প্রসঙ্গ আপনার কাছে আসবো, এটা একটু পরে যাব। তার আগে একটু জানতে চাই যে সবচেয়ে পেটের সমস্যার মধ্যে আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা দেখি, সেটা হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক। এটা আসলে কেন হয়? মানে বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রিক, এটি কেন হয় বা এটা প্রতিকারের? জি, ধন্যবাদ। প্রশ্ন খুবই পরিষ্কার।
আমাদের শরীর থেকে কিন্তু পাকস্থলী থেকে কিছু অ্যাসিড নিঃসৃত হয়। মানে অ্যাসিড শুনতে তো আমাদের ভয় লেগে গেল, কিন্তু এই অ্যাসিডটা উপকারী অ্যাসিড বা দরকারি অ্যাসিড। মানেটা কি, আমরা যে প্রতিনিয়ত যে খাচ্ছি, ধরেন সকালে, দুপুরে, রাতে, প্রত্যেকবার খাবারের উপস্থিতিতে পাকস্থলী অ্যাসিড নিঃসৃত করে। কেন করে? না হলে পরে ওই যে খাবারটা, ওইটাকে তো হজম করতে হবে, তাহলে ওটাকে হজম করবার একটি উপাদান হিসাবে অ্যাসিডের গুরুত্ব রয়েছে। এছাড়া আল্লাহ না করে যদি কোনো জীবান্ত কোনো কিছু, ধরেন পোকা বা অন্যান্য মাইক্রো অর্গানিজম থাকে, এগুলোকেও হজম করবার জন্য বা এটাকে ধ্বংস করবার জন্য এই অ্যাসিডের দরকার আছে। এখন এই অ্যাসিডটা থাকা সত্ত্বেও কেন ক্ষত হচ্ছে না? এই যে পরিপাকতন্ত্রের একটা সুন্দর একটা ছবি আমরা দেখি, তার গায়ে একটা মিউকাস মেমব্রেন থাকে বা একটা শ্লেষ্মিক ঝিল্লি থাকে। তাহলে ওই অ্যাসিডটা যে শ্লেষ্মিক ঝিল্লিতে বাধা পায়, ধরা যাক শীতে আমি কোটটা পরেছি, এখানে শীতটা আটকে গেল, ফলে আমার শরীরটা বাধা পাবে না। কিন্তু যদি এটা আমি এটা কেটে ফেলি এরকম, তাহলে ঠান্ডাটা ঢুকে যাবে। উদাহরণটা হচ্ছে এই জন্য পরিপূরক যে ওই পাকস্থলীর আলসার হলে ওই জায়গাতে একটা ফুটো হয়, ফলে সরাসরি অ্যাসিডটা ওখানে ঢুকে যায়। তাহলে পারে এই যে সাম্য অবস্থা, অ্যাসিড নিঃসরণ এবং তার এই যে শ্লেষ্মিক ঝিল্লি, এটা যদি ইকুইলিব্রিয়াম থাকে, সমান সমান থাকে, তাহলে পারে মানুষ কষ্ট বোধ করবে না। কিন্তু যদি কোনো কারণে অ্যাসিড নিঃসরণ বেশি হয় অথবা মিউকাস মেমব্রেনের যে ঝিল্লি এটা যদি দুর্বল হয়ে যায়, ফলে এই যে অ্যাসিড নিঃসরণ এটা যদি আপার হ্যান্ড নেয়, বেশি হয়ে যায়, তাহলে পরে আপনি যেটা বললেন সেটা হচ্ছে টকটক ঢেক, যাকে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বলে থাকি। অনেক সময় তো পেটের ব্যথাও হয় অনেকে, বা ঠিক তাই, জ্বালাপোড়াও হয়। হ্যাঁ, জ্বালাপোড়া খেলে ব্যথা হতে পারে। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি, যেহেতু গ্যাস্ট্রিকের প্রসঙ্গ চলে এসেছি, অনেকে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ র্যান্ডম খাচ্ছেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়াও কিন্তু অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খান এবং মুড়ির মতো খান। এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বা এটি কি আদৌ উচিত কিনা? জি, ধন্যবাদ, আপনি যথাযথ বলেছেন। দেখেন, এই যে টকটক ঢেক ওঠা বা যেটাকে আপনি গ্যাস্ট্রিক বললেন, প্রথম কথা গ্যাস্ট্রিক নামটাই ভুল নাম। গ্যাস্ট্রিকটা হচ্ছে, আমরা একটু আগে বলেছি, স্টোমাকের সিনোনিম, অর্থাৎ আর একটা নাম। কিন্তু কিভাবে যেন এই ভুল নামটাই সত্য হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও বলতে চাইছি যে আমরা সারাদিন সবসময় ডাক্তারকে বলার সময় বলি যে আমার একটা গ্যাস্ট্রিক হয়েছে, বা আমি আমার বন্ধুদেরকে বলি আর বলিস না, আমার খুব গ্যাস্ট্রিক কষ্ট পাচ্ছি। কিন্তু তার মানে আমি বলতে চাচ্ছি যেন গ্যাস্ট্রিক একটা কোনো রোগের নাম, কিন্তু কখনোই কোনো গ্যাস্ট্রিক রোগের নাম না। গ্যাস্ট্রিক হচ্ছে পাকস্থলীর আর একটা নাম। ধরেন আপনার বাসাতে একটা ছোটো নাম আছে, আবার একটা বড় নাম আছে সার্টিফিকেটে, দুটো নামই সত্যি। তাহলে ওই স্টমাকের আর একটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক বা গ্যাস্টার। সুতরাং এটা ভুল নাম। এখন এটাকে আর সংশোধন করার মতো স্তরটা নাই আমাদের, সেটাতে কাজে ফিরি আমরা। তাহলে এটার নামটা কি তাহলে? ঠিক, এর নাম হচ্ছে হাইপার অ্যাসিডিটি। আপনি অ্যাসিডিটি বলেছেন, অ্যাসিডিটিটা তো আসলে দরকার, কিন্তু যখন মাত্রাটা ছাড়িয়ে বেশি হচ্ছে, হাইপার হচ্ছে অতিরিক্ত। মানে পৃথিবীর কোনো কিছুই অতিরিক্ত তো ভালো না, তাহলে অ্যাসিড তো আসলে ভালো নাই। তাহলে এই অ্যাসিডের কারণে এটা পিএইচ সাথে কম ধরি, অর্থাৎ পানিটা হাত দিলে আপনার কষ্ট হবে না, কিন্তু ক্ষার জাতীয় পদার্থ হাত দিলে আপনার পুড়ে যাবে, অ্যাসিড জাতীয় হাত দিলে পুড়ে যাবে। তাহলে অ্যাসিডটা তো বুক জ্বালা করছে। তাহলে এই অ্যাসিড অতিরিক্ত ক্ষরণ, বারবার করে আমি একই কথা বলছি, এই অতিরিক্ত ক্ষরণই হচ্ছে অপরাধী। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের একটা প্রবণতা দেখেছি যে একদমই আক্ষরিক অর্থে ঠিক বলেছেন যে মুড়কি যেরকম খায়, অ্যাসিডিটি ঠিক সে ওষুধ যেরকম খায়। এখন এটার যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে এটা একটা বহুল বিকৃত একটা ওষুধ। বিকৃত মানে কেউ কিনছে বলে তো বিক্রি হচ্ছে, তার মানে মানুষ বহুল ক্রেতা হচ্ছে। এর কারণটা হলো মোটামুটি ইনস্ট্যান্ট ফল পাওয়া যায়। মানেটা কি, বুক জ্বালা করছে, তাকে যদি একটা অ্যান্টাসিড দেওয়া হয়, অ্যান্টি অ্যাসিড, ও সাথে সাথেই কাজ করে রোগীকে, আর ওই অ্যাসিডের যে জ্বালা, বুক যে ভার অস্বস্তি লাগছিল, এটার বদলে তাকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনবে। রোগী দেখে তো বাহ কি মজা, যে এবং জাদুর মতো ওষুধ কাজ করে। এবং ডাক্তার তো প্রথম দিন হয়তো ডাক্তার কাছে শিখে এসেছিল, ডাক্তার প্রেসক্রিপশন লিখেছিল, ওই যে উনি শিখেছেন তার মাথার ভেতর ঢুকেছে যে এই তো অ্যাসিডের যখন হয় তখন একটা অ্যান্টাসিড খাই, তাহলে পরে ব্যথা ভালো যায়। অথবা যেটা হয়, উনি কোনো তার বন্ধুর কাছে বলে আমার অ্যাসিডিটি হয়েছে, কী খাবারে, এইটা চিকিৎসা জানিস না, একটা অ্যান্টাসিড খা। অথবা উনি ডাক্তারের কাছে না যেয়ে দোকানদারের কাছে যান, এবং দোকানদারও ডাক্তারের কাছে না ফেরত পেয়ে তার অর্থের জন্য অ্যান্টাসিড ক্ষেত্র বিশেষে দেন। আরও কিছু ওষুধ আছে, যেহেতু তারা অপব্যবহার করেন, এই অপব্যবহারও আমি ওষুধের নামটি বলার তাগিদ অনুভব করছি। একটা হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন রেনিটিডিন, সিমিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন। আর একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপ, এটাও ব্যাপকভাবে গ্রহীত হয়। এমনকি আমি বিলবোর্ডে যেভাবে বার্গার বিক্রি হয়,
যেভাবে একটা চলচ্চিত্রের নায়িকা সিনেমাকে আরও দেখতে উদ্বুদ্ধ করবার জন্য উনি ওনার ভাষা যেভাবে একটা ছবি দেন, ঠিক সেভাবে একটা অ্যালিউর করার মতো একটা ছবি দেখেছি আমি পরিপাকতন্ত্রে। আপনার অ্যাসিড হচ্ছে তো আপনি খান, যেন ওষুধটা খাওয়ার পরে উনি খুব মজা পাচ্ছেন। তাহলে পারে অল্প শিক্ষিত, অল্প বোধ বা আন্ডার প্রিভিলেজ যিনি আছেন ওনার কাছে মাথাতে খেলবে, তাই তো এই ওষুধটা খেলে পারেই তো আমার ভালো হয়। তাহলে এটাও তাকে এই সেলফ মেডিকেশন করাচ্ছে। আর যেটা আমরা বললাম যে ওষুধের দোকানদার তো তাকে, তার তো প্রাথমিক একটা ধারণা আছে, তাকে যখন দেয় ফলে রোগী দেখে যে এই 3টা ওষুধ খেলে পারে তার সাময়িক লাঘব হচ্ছে। ফলে আবার এই ওষুধটা যতক্ষণ রক্তে কাজ করে তাকে আমরা টি হাফ লাইফ বলি, ধরা যাক সেটা 6 ঘন্টা বা একদিন উনি ভালো থাকেন। কিন্তু মূল কারণ তো আমাদের এখন চিকিৎসা করা হয়নি, একটা কারণ তো আছে, কিন্তু উনি লক্ষণের চিকিৎসা করেছেন, অ্যাসিড হচ্ছে তার লক্ষণ। ফলে ওই 1 দিন বা 2 দিন পরে উনি আবার কষ্ট পান, আবার খেতে থাকেন। ফলে যেটা আপনি বলেছেন যে মুড়ির মতো সারাটা বছর হয় উনি একবার অ্যান্টাসিড খান, এটা ভালো হচ্ছে না, আবার উনি রেনিটিড খান, ভালো হচ্ছে না, আবার উনি আরও নিজের থেকে চিন্তা করেন আর একটু পাওয়ারফুল ওষুধ খাই ওনার ভাষাতে। ফলে এই যে সারা জীবন ধরে বা সারা বছর ধরে এই যে এত ওষুধের যে কনজামশন হলো, এইটা প্রকারান্তরে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এটাতেও আবার এই যে অসুখগুলি সেগুলো আবার ফেরত আসে, এটাকে আমরা রিবাউন্ড অ্যাসিডিটি বলি। অর্থাৎ একটা পর্যায়ে যেটা আর কাজ করে না এবং মাত্রাটা বাড়াতে হয়। এটা তো রইলই, এমনকি ক্ষেত্র বিশেষে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে গ্যাস্ট্রোএন্টারোলজির উপায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলছি, একটি মেসেজ কখনোই আমাদের কোনো রোগী এরকম স্পোরাডিক যখনই মন চাইলে একটা করে এই জাতীয় ওষুধ খাওয়া যাবে না। তাহলে পরে কী করণীয় আছে? এইটার জন্য বিশেষজ্ঞ ডাক্তার, অথবা আপনি যদি আপনার কাছে যদি কোনো কোয়ালিফাইড ডাক্তার, এমবিবিএস ডাক্তারের কাছে যান, তিনি তার অর্জিত জ্ঞান দিয়ে আপনার রোগটা নির্ণয় করবে। সকল অ্যাসিডিটির কারণ কিন্তু এক নয়, মূলত একটা জীবাণু দ্বারা হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো যেহেতু একটা জীবাণু দ্বারা হয়, সেটা আবার ব্যাকটেরিয়া, ডাক্তার তার অতীত জ্ঞান দিয়ে ওই ব্যাকটেরিয়াকে কীভাবে মারবেন, অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ তিনি নির্ধারণ করেন এবং তার একটা নির্ধারিত ডোজ থাকে। ধরেন 3 দিন খাবেন কি 5 দিন খাবেন, দিনে 2 বেলা খাবেন কি 7 বেলা খাবেন, মোট এই কতদিন খাবেন এই রোগীর উপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ক্ষেত্র বিশেষে কোনো ইনভেসিভ প্রসিডিওর দরকার হয়। মানে কি, মুখের ভিতরে তো ঢুকিয়ে দেওয়া আছে, আমাদের কম বেশি ধারণা আছে, এন্ডোস্কোপ বা প্রক্টোস্কোপ। এটা আমি বারবার করে বলছি, এটা রোগীর এটা জাজমেন্ট না, এটা চিকিৎসক নির্ধারণ করবেন। আমি সর্বোচ্চ ক্ষেত্রটা এরকম হতে পারে, অথবা ডাক্তার ক্লিনিক্যালি জাজমেন্ট করে দেখতে পারেন, অর্থাৎ উনি নিজের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, ক্ষেত্র বিশেষে উনি রক্তও পরীক্ষা করতে পারেন। এক কথায় হচ্ছে রোগীর করণীয় একজন চিকিৎসকের কাছে যাওয়া এবং চিকিৎসকই তাকে ঠিক করে দিবেন যে ওনার যত রকম জটিলতা আছে তার জন্য সুনির্দিষ্ট অসুখের নাম তো থাকবে। সেটি ধরা যাক পেপটিক আলসার ডিজিজ। তাহলে পেপটিক আলসার ডিজিজ একজন যদি পুরুষ মানুষ, ধরা যাক তার বয়স 30, ধরা যাক ওনার বয়সের ওজন 65 কেজি এবং অন্যান্য কোনো জটিলতা নাই, তাহলে একটা স্ট্রাকচার উনি ওষুধ দিয়ে দিলেন এবং এই ওষুধটা যদি উনি সেবন করেন নিয়ম মতো, তাহলে দীর্ঘদিন বা অনেক দিনই উনি ভালো থাকবেন বলে আমাদের আশাবাদ। সেক্ষেত্রে আপনি চিকিৎসকের কথা বলেন, যেহেতু চিকিৎসকরা হয়তো পেটের যে সমস্যা বা তার অন্ত্রের যে কোনো সমস্যা থাকে সেটা চিকিৎসার জন্য তিনি ওষুধ দিলেন, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখি আমরা যে কোনো ডাক্তারের কাছে যাই না কেন, সেটা ব্যথা হতে পারে, আদার্স অন্য কোনো অসুখের জন্য হতে পারে, তো তখনও আমরা দেখি প্রেসক্রিপশনে কিন্তু একটা গ্যাস্ট্রিকের ওষুধ লেখা থাকে। বিশেষ করে যদি ব্যথার কোনো ওষুধ দেওয়া হয় সেটার সঙ্গে একটা গ্যাসের ওষুধ দেওয়া হয়, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? জি, ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। শেষে যেটা শব্দটা ব্যবহার করেছেন সেটি হলো যে ব্যথার কোনো ওষুধ যদি দেওয়া হয়, তো আসলে খুব খণ্ডচিত্র দিলে পারে আরও বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকে। তারপর প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। ব্যথা বলতে আমরা বুঝাই যে হাড়-হাড্ডি জনিত ব্যথা, একটা পেটের ব্যথা কিন্তু এটা প্রাসঙ্গিক না। হাড়-হাড্ডি মানে ধরেন আপনি পড়ে গেছেন খেলতে, যে রিক্সা থেকে পড়ে গেলেন বা যেটা যে গাছে আপনার ধাক্কা লাগলো। এখনকার দিনে খুবই যেটা হয়, আমরা দেখি মানুষকে অ্যাসল্ট করে, মানুষকে মারে, লাঠি দিয়ে মারলো, এই জাতীয়তে মাংসপেশি অথবা হাড়টা যদি ব্যথা হয় তাহলে পারে ব্যথার কিছু ওষুধ দেওয়া হয়। এটা যেহেতু অনেকেই জানেন, ধরো যাক প্যারাসিটামল, সেটা একটা ওষুধ, ডাইক্লোফেরাক একটা ওষুধ, ইন্ডোমেথাসিন একটা ওষুধ। এই জাতীয় ওষুধ ওই যে অ্যাসিড নিঃসরণ একটু আগে বলছিলাম, এটি ওই স্বাভাবিকের থেকে বাড়িয়ে দেয়। তার মানে আবার ঔষধের কারণে হাইপার অ্যাসিডিটি হয়ে গেল, ওনার কিন্তু ওষুধটা ছিল না। তাহলে যে বাড়তি হাইপার অ্যাসিডিটি, বাড়তি যেটুকু হলো, তাকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনবার জন্য ওই যে ওষুধগুলি বলা হলো সেগুলি উনি যুক্ত করে দেন। কিন্তু আবারও বলছি, ডাক্তারই হিসাব করে নেবেন যে এই ব্যথার কারণে কতটুকু ঔষধ এবং কোনটা ওষুধ এবং কত মাত্রায় থাকে না, একটা 20 মিলিগ্রাম, কোনটা 40 মিলিগ্রাম,
কোনটা আবার খালি পেটে, কোনটা আবার ভরা পেটে, এখানে অনেকগুলি তথ্যের দরকার আছে। সুতরাং আমার মনের মাধুরী মিশিয়ে আমি যে কোনো 3টা থেকে যে কোনো একটা, দিনে 2বার খাবো কি 3টা খাবো, এইটা ভরা পেটে খাবো কি খালি পেটে খাবো, এইটা পুরুষ হলে একরকম, মেয়ে হলে আবার একরকম। যদি ওনারা পিরিয়ডে থাকেন তাহলে তার কোনো ওই সময়টা নেওয়া যাবে কি নেওয়া যাবে না। একটা যদি গর্ভবতী মা হন, একটা যদি স্তন্যদানকারী মা হন, তাহলে তার বেলা এটা একরকম হবে। আবার ধরা যায় একজন 65 বা 70 বছর ঊর্ধ্বে হয়ে গেছে, তাতে ক্রনিক কিডনি ডিজিজ আছে বা অন্যান্য জেরিয়াট্রিক ডিসঅর্ডার আছে, তাহলে অথবা একটা ছোট্ট বাচ্চা, তাহলে তার চিকিৎসা আর মধ্যবয়সী চিকিৎসা তো এক হবে না। তাহলে আমি বারবার করে যে জায়গাটাতে আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হলোই যে আমাদের যে খারাপ প্রবণতা, এই অ্যাসিডিটি হলে পারে এই অ্যাসিডের ওষুধ খেয়ে ফেলা, এই সিদ্ধান্ত এইটা থেকে বেরিয়ে আসি আমরা এবং ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে ডাক্তারের সুনির্দিষ্ট পরামর্শ ব্যতীতে শুধুমাত্র ওষুধ খেলে হবে না। ডাক্তার তাকে কিছুগুলি ডাজ অ্যান্ড ডোন্টস বলে দিবেন, কি করবেন কি করবেন না, সেই আলোচনাটা আমি এখন করতে পারি প্রাসঙ্গিক। ধরেন খাবারে উনি দেখলেন যে আমার কোনো সমস্যা হয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমি একটু আগে বলেছি যে মোটা দাগে ওই যে পেঁয়াজু বা বেগুনি, এই দীর্ঘদিন আমরা তো খাই না, এখন তো খাচ্ছি না, কিন্তু রোজার সময় আমরা টানা 1 মাস খেয়েছি, তাহলে পারে এইটা এই টানা এই তেল ধরনের জিনিস একটা হতে পারে। কারো কারো ক্ষেত্রে দুধ অথবা দুধ জাতীয় জিনিসের অ্যাসিডিটি হয়, কারো ক্ষেত্রে হয় না, এটা আদর্শ খাদ্য। কারো ক্ষেত্রে সাধারণ শাকে আবার তার হয়, কারো খালি পেটে টক জাতীয় ফল, মনে করেন একটা লেবুর শরবত উনি খেলেন, কিন্তু লেবুর শরবত চমৎকার একটা জিনিস, কিন্তু খালি পেটে ওনার হচ্ছে। তাহলে উনি যিনি একটু খেয়াল রাখতে পারেন, একটু বুদ্ধিদীপ্ত মানুষ, অথবা ডাক্তার তাকে প্রশ্ন করে জেনে নেন যে আপনার সাথে কি কোনো খাবারের সাথে কোনো সম্পর্ক আছে। এছাড়া আরও 2টো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে হেলদি লাইফস্টাইল। যখন প্রসঙ্গটা আসলো, এটাও আমি মনে করি যে একটু যোগ করা খুবই প্রাসঙ্গিক। এখন লাইফস্টাইলে অনেক কথা বলা হচ্ছে, এই 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 এখান থেকেও অনেক কথা বলা হয়েছে। তাহলে চলেন লাইফস্টাইল বলতে কী বোঝায়। লাইফস্টাইল প্রথম কথা, আমরা অ্যাডিকুয়েট ঘুম হতে হবে যথেষ্ট পরিমাণ। এখনকার আমাদের প্রবণতা হচ্ছে রাত্রেবেলা যে আমরা স্মার্টফোন দেখি, দেখতে দেখতে অনেক রাত পার হয়ে যায়, কিন্তু অফিস তো আমার যথারীতি। তাহলে দেখা গেল যে ঘুমে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ, ততটুকু সময় আমরা ঘুমাই না। ফলে এই যে অল্প ঘুম, এটা আমাকে ইরিটেট করে এবং এর কারণে কিন্তু অ্যাসিডিটি হতে পারে। 1, 2 হলো যে আমরা খাবার নিয়ে একটু আগে আলোচনা করেছি, তার ভেতরে আরেকটা আলোচনা খুবই প্রাসঙ্গিক, এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই যে বার্গার, তারপর খোলা জাতীয় খাবার, এগুলি কেনা, কোলা জাতীয় খাবার, এই বিভিন্ন রকম ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই কোমল পানীয় বলে যেগুলো বিক্রি করা, তাতে প্রচুর পরিমাণ রঞ্জক থাকে, চিনি জাতীয় পদার্থ থাকে। তাহলে এইগুলিও শুধুমাত্র এই যে গ্যাস্ট্রোএন্টারাইটিসের জন্য সমস্যা এমন না, স্থূলতা করতে পারে। আবার স্থূলতা থাকার কারণেও আবার অতিরিক্ত হাইপার অ্যাসিডিটি থাকে, তার মানে একটা ভিসিয়াস সাইকেলের ভিতরে পড়ে যাচ্ছেন। আর একটা হলো, এখনকার তো আমরা সবাই অস্থির থাকি, সব জায়গাতে অস্থিরতা, সারা পৃথিবীতে অস্থিরতা, যুদ্ধ চলছে। এই অস্থিরতা যদি আমাদের ভিতরে বাসা বাঁধে, আমাদের যদি একটু শান্তি না থাকি, তাহলে পরেও অ্যাসিডিটি হতে পারে। সেই জন্য আমরা যতটুকু সম্ভব একটু ট্রাঙ্কুইলিটি রাখবো, একটু স্ট্রেস ফ্রি রাখবো, কেয়ার ফ্রি রাখবো, যথেষ্ট ঘুম হবে, ভালো খাদ্য খাবো, সুষম খাদ্য খাবো, একটা যথেষ্ট পরিমাণ ঘুম দরকার, আর একটু শারীরিক পরিশ্রম। যদি আমার পক্ষে জিমে যাওয়া না কোনো সমস্যা নেই, আমি সাধারণ পায়ে যদি অন্তত 30 মিনিট হাঁটি, 24 ঘন্টার একটা দিন, 24 গুণন 60 মিনিট, তার ভেতরে থেকে 30 মিনিট বাইর করাটা আসলে কঠিন না। আমার নিজের একটা খোরা যুক্তি দিয়ে আমাদেরকে বলি দরকার তো নাই, আমার জিমে যাওয়ার দরকার নাই, সম্ভব না, ভালো কথা। আমি যদি বলি যে আমি যেখানে থাকি সেখানে খুব ভিড়, আমি আমার ঘরের ভেতরে যদি 2বার করে করতে করে ঘড়ি দেখে অন্তত 30 মিনিট, সেটা আপনার সুবিধাজনক। কেউ যদি সকালে পারেন ভালো, আমার জিজ্ঞেস করেন না তো স্যার আমরা তো জানি সকালে ঘুমানো হাঁটালে ভালো, বিকালে তো হবে না। না, আপনি ঠিক করে নেন আপনার, এবং একদিন যদি আলাদা আলাদা হয় তাও আপনি হাঁটুন, অন্তত 30 মিনিট হাঁটলে। আর যার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব তিনি সাঁতার কাটবেন, সাইকেল চালাবেন, এগুলো করলে পারেই সব কিছু মিলে একটি স্বাস্থ্যসম্মত জীবন এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব বলে আমি মনে করি। মোট কথা হেলদি লাইফ এবং এক্সারসাইজ, এই দুটো যদি মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে, তার মানে তারা সুস্থ থাকতে পারে। এটি গেল একটা বিষয়। অ্যাসিডিটি তো হয় সাধারণত, সবারই দেখি অ্যাসিডিটির প্রবলেমটা থাকে। তো কোন পর্যায়ে গেলে আমরা বুঝবো যে এটা সাধারণ অ্যাসিডিটি নয় বা বড় কোনো সমস্যা? এই লক্ষণগুলো কী কী? জি ধন্যবাদ। আসলে এটা তো খুব স্পেসিফিক প্যারামিটারটা না থাকাটাই ভালো, যে আমি বলে দিব যে 2 দিন অ্যাসিডিটি হলে আপনি 2য় দিন আসেন। এটি রোগীর নিজস্ব জাজমেন্ট। যখন বিশেষ করে যখন দেখবেন যে উনি যখন নিজের থেকে যে ওষুধগুলি খান, এটা খাচ্ছেন, খেলে উনি ভালো থাকছেন, আবার উনি না খেলে কষ্ট পাচ্ছেন, তাহলে উনি কি আমৃত্যু এই ওষুধটা নিজের ইচ্ছাধীন খাবেন? না, এটা ওনার নিজস্ব জাজমেন্ট। যদি দেখেন যে নিজের পছন্দ মতো ওষুধ 2 দিন 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ খাওয়ার পর আশানুরূপ ফল হচ্ছে না, আমার মনে হয় তখন ওনার উচিত হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
অনেকের ক্ষেত্রে যে বদহজম হয় সেক্ষেত্রে তখন কি করণীয় ঠিক তাই, রয়েছে? আসলে বদহজম সংজ্ঞাটা তো আসলে একটু অনির্দিষ্ট হয়ে গেল। মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে স্টুলটা একটা সুনির্দিষ্ট স্কুল হওয়া উচিত। কারো কারো ক্ষেত্রে একদমই তরল হতে পারে, কারো কারো ক্ষেত্রে সেমি তরল হতে পারে, কারো কারো হচ্ছে যে ফর্ম স্টুল হতে পারে, কারো কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো আমাদের স্বাভাবিক জীবনে আমরা যেটা বুঝি যে কোষ্ঠকাঠিন্যও না, আবার একদম তরল না, একটা সেমি সলিড যদি স্ট্রাকচার, এটাকে যদি হয় তাহলে পারে, এবং গন্ধবিহীন যদি হয় তাহলে পরে আমরা ধরে নিব যে উনার মলে তেমন কোনো সমস্যা নাই, এবং দিনে ধরেন উনি 2বার মলত্যাগ করেন বা 2বার তাকে বাথরুমে যেতে হয়, মোটামুটি একই সময় ওনার নির্দিষ্ট করা আছে 2বার বা 3বার, সেক্ষেত্রে ওনার কোনো সমস্যা আছে বলে আমাদের মনে হয় না। কিন্তু মলত্যাগ করার সময় যদি ব্যথা হয়, আল্লাহ না করে তার রক্ত যায়, পেটে যদি মোচড় দেয়, এবং ওনার মানে যথেষ্ট সময় নেন উনি টয়লেটে থাকতে, আবার একটু আগে বলেছি যে কখনো তরল, কখনো কোষ্ঠকাঠিন্য, এরকম যদি বিভিন্ন জটিলতা হয় তাহলে পরে এটা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অনেক সময় তো পেটে ব্যথাও হয়, প্রচন্ড পেইন। জি, ধরেন একটা যদি কোনো দিন উনি বাইরে কিছু খোলা বাসি খেলেন, ওই খাবারে যদি কোনো তার দূষিত পদার্থ থাকে, সেক্ষেত্রে ওনার হয়তো ওই দিন তার যেটা আপনি বললেন পেটে ব্যথা হতে পারে। সেটা যতক্ষণ পেটে ছিল ততক্ষণ তার পেটে ব্যথা ছিল, 1 দিন বা 2 দিন, তারপর উনি ভালো হয়ে গেলেন। সেক্ষেত্রে হয়তো এটা দৈনন্দিন জীবনে আমাদের হতেই পারে, কারণ আমি যত কথাই বলি না কেন, রিয়ালিটি হচ্ছে যে কিছু মানুষকে আমাদের বাইরে তারা খেতেই হবে। তার নেচার অফ জব বলেন, তার ব্যাড হ্যাবিট বলেন, তার ওয়ার্ক প্যাটার্ন বলেন, তার প্রি কনসেপ্ট আইডিয়া বলেন, আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করব, আপনার যতটুকু সম্ভব খোলা বাসি খাবেন না। আপনি বাসাতে তৈরি করেন, আপনি খাবার ছোট করে আপনার কর্মস্থলে নিয়ে যান, সেই কর্মস্থলে আপনার নিজের তৈরি বা আপনার পরিবারের তৈরি খাবারটা আপনি খান। কিছু না সাদা ভাত খান, সাদা ভাতের সাথে ডাল খান, একটু সবজি খান একটু, অথবা আপনি ফল খান, যে ফলটা মানে খোলসযুক্ত, যেটা খুলে দূষিত হওয়ার কোনো আবশ্যক নেই। ধরো যাক সেটা কলা হতে পারে বা একটা পেঁপে হতে পারে, এই জাতীয় আপনি ফল খান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাইছি একদম উন্মুক্ত যে খাবার, যেখানে অ্যাডাল্টারেশন করার একটা সম্ভাবনা আছে, ফুডে কৃত্রিম রঞ্জক তো বটেই, দূষিত খাবার, বাসি পচা খাবার মিশিয়ে তারা এমন করে মজাদার করে উপস্থাপন করলো, যেটা তখন আমাদের পক্ষে বুঝবার অবকাশটা কম থাকে। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যখন আমি বাসায় ফিরে আসি, তখন তো আমার পেট মচড়ায়, কষ্ট হয়, বারবার ঢেক ওঠে বা বাথরুমে যায়। এগুলির কারণে আমাদের উন্মুক্ত জায়গায় খোলা খাবার থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়। এর পাশে একটু অন্ত্রের সমস্যা আসি, দীর্ঘদিন ডায়রিয়া হলে সেটাকে আসলে কতটা গুরুত্ব দিতে হবে? যে অবশ্যই, এটা একটা বড় কথা বলেছেন। দীর্ঘদিন ডায়রিয়া কোনো রোগ না, এটা একটা উপসর্গ। মানে কি, ধরেন জ্বর, এটা কোনো অসুখ না, এটা একটা উপসর্গ। তাহলে জ্বর হওয়ার নেপথ্যে কোনো কারণ আছে। আপনি একটু আগে বলেছিলেন ব্যথার কথা, তো আমার পায়ের হাঁটুতে ব্যথা হচ্ছে দীর্ঘদিন, তাহলে পায়ের হাঁটুর পেছনে ব্যথার কোনো কারণ আছে, এই ব্যথাটা একটা উপসর্গ। মূল কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক সেই রকম হয় ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য, এটা কোনো অসুখ না, এটা কোনো অসুখের লক্ষণ। তাহলে আমাকে তার লক্ষণটা খুঁজে বের করতে হবে। এর অনেক ধরনের অসুখ আছে, সেগুলি আমি নাম নাইবা বলে সময় কালক্ষেপ করতে চাচ্ছি না। একটি মেসেজ আমি খুব পরিষ্কার দিতে চাই যে দীর্ঘদিনের ডায়রিয়া কিন্তু ক্ষেত্র বিশেষে পরিপাকতন্ত্র বা অন্য কোনো অর্গানের যক্ষা, টিউবারকুলোসিসের কারণে হতে পারে, এমনকি ক্যান্সারের কারণে হতে পারে। সুতরাং দীর্ঘদিন যদি আপনি মনে করেন যে আপনার এইরকম লুজ মোশন বা ডায়রিয়া থাকছে, সেক্ষেত্রে কোনো সুযোগ না নিয়ে দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে গেলে আপনার হয়তো অনেক বড় জটিল, এমনকি মৃত্যুর ঝুঁকিপূর্ণ অসুখ থেকেও আপনাকে হয়তো মুক্তি দিতে পারে। এবার একটু কোষ্ঠকাঠিন্যর কথা বলি। কোষ্ঠকাঠিন্য কেন হয় বা এই রোগটির প্রতিকার বা প্রতিরোধের কি উপায় রয়েছে? জি, ধন্যবাদ। এটাও অনেকটা একই জাতীয় প্রশ্ন, তাকে যদি উল্টো নেই তাহলেই হয়ে যাবে। আমরা দৈনন্দিন যে খাবারটা খাই তাতে প্রচুর পরিমাণ পানীয় খাই, তাহলে পানীয় ওই যে খাবারটা যে খাই সেটাকে নরম করে। এখন কোনো কারণে আমরা পানি কম খাচ্ছি, প্রথম কথা, তাহলে তো যতটুকু খাবার খেয়েছি ততটুকু খাবার তো ছিলই, কিন্তু তাকে সুপেয় করতে গেলে যতটুকু পানি না থাকে তাকে শুষ্ক হবে, ফলে তখন আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকবে। সহজ কথা। বিশেষ করে রোজাতে আমরা দেখতে পাই যে হয়তো সারাদিন আমরা পানি খাইনি, ওয়ার্ক প্লেসে আমরা সারাদিন ছিলাম, ন্যাচারালি কোষ্ঠকাঠিন্য হতে পারে। এর জন্য কোনো ওষুধের দরকার নাই। আমাদের ইফতারির সময় আমরা যদি বেশি করে পানি খাই, অন্যান্য দিনে যেরকম, তাহলে পরে আমরা একটু যত বেশি করে যদি পানি খাই, পানি যদি সাধারণ খেতে ভালো না হলে একটু লেবুর শরবত বানিয়ে নিলাম বা একটু সাধারণ কোনো শরবত বানিয়ে নিলাম, সেটা আমাকে মুক্ত রাখতে পারে। এখন যথেষ্ট পানি খাওয়ার পরেও যদি কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে পরে আমাদের বুঝতে হবে যে কোনো কারণে এটা কোষ্ঠকাঠিন্য হচ্ছে। সেক্ষেত্রে আরও কিছু টোটকা বলবো না, যে আমরা কতগুলো পদক্ষেপ নিয়ে দেখতে পারি। যেমন বলা হচ্ছে শাক খাও, বলা হচ্ছে দুধ খাও, বলা হচ্ছে আঁশযুক্ত খাবার খাও।
আঁশযুক্ত খাবার বলতে আমরা নারিকেল বা তরমুজ বা পেয়ারা এগুলি বুঝে থাকি। তরমুজ পেয়ারা এটা মোটামুটি সহজলভ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি সহনীয় দাম। তো এইগুলি যদি খাওয়ার পরে যদি স্বাভাবিক মল তৈরি হয় তাহলে পরে ভীতির কোনো কারণ নাই। কিন্তু দীর্ঘদিন এগুলি খাওয়ার পরেও যদি এই কোষ্ঠকাঠিন্য না দূর হয় তাহলে বুঝতে হবে যে কোষ্ঠকাঠিন্য নেপথ্যে কোনো কারণ আছে। সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যে এটার উত্তরটা নিয়ে আসাটাই বুদ্ধিদীপ্ত কাজ হবে। আপনি শুরুতে এই ফ্যাটি লিভারের কথা বলছিলেন, এবং এই ফ্যাটি লিভারটা আসলে কেন হয় আর এই রোগ প্রতিরোধের কি উপায় রয়েছে? জি ধন্যবাদ। নামের ভেতরে কিন্তু পরিচয় আছে। লিভারের আগে বলা হচ্ছে ফ্যাটি। তো ফ্যাটি শব্দটা সম্বন্ধে আমাদের ধারণা আছে, আমরা বলি না ওই ভদ্রলোক একটু ফ্যাটি, ওই ভদ্রমহিলা একটু ফ্যাটি, মানে তার একটু স্থূল, তার যতটুকু আপাতভাবে চর্বি দরকার তার থেকে একটু বাড়তি চর্বি আছে। তো লিভার একটি পরিপাকতন্ত্রের বড় অংশ, এর হজমে সহযোগিতা করে। তো এর গাত্রে কিছু চর্বি থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু যতটুকু চর্বি থাকার কথা তার থেকে যদি বেশি থাকে তাহলে সেই লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেল, মানে চর্বিযুক্ত লিভার। এখন দ্বিতীয় প্রশ্ন আসলো যে তাহলে ফ্যাটি লিভারটা কেন হলো? ফ্যাটি লিভারটা হলো, এটাও আমরা যে আলোচনাটি একটু বারবার করলাম, সেটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল যদি বদল হয়ে যায়, মূলত খাদ্যাভ্যাস। আমরা চর্বিযুক্ত খাবার বলতে সাধারণ মাত্রা বুঝি যেটা হচ্ছে রেড মিট, গরু অথবা খাসি। সামনে কোরবানি আছে, আমাদের দেখেছি যে আমরা অনেক দিন এই কোরবান মাংস খেতে থাকি। তো কোরবান মাংসতে একটু বেশি চর্বি থাকে, সেটা আমরা খেয়ে ফেলি। এই যে বাড়তি চর্বি এটা ফ্যাটি লিভার তৈরি করতে সহযোগিতা করে। কিন্তু এটাই টোটাল স্টোরি না। এর আরেকটা বড় স্টোরি হলো যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারও কিন্তু ফ্যাটি লিভার করে। কার্বোহাইড্রেট বলতে আমরা যেটা মূল স্ট্যাপল ফুডটাকে বুঝে থাকি। স্ট্যাপল ফুড হলো যেমন আমাদের বাঙালিদের রাইস আমরা খেতে পারি, ভাত, যারা আটা খান, ময়দা, রুটি হতে পারে, ব্রেড, তারপর বার্গার, বিস্কিট, যারা ভুট্টার তৈরি খাবার খান, এইগুলির এন্ড প্রোডাক্ট অর্থাৎ এগুলি ভেঙেও গ্লুকোজ হয় এবং সেটা গ্লুকোজটা কনভার্ট হয়ে সেটাও ফ্যাটে পরিণত হয়। দেখেন এই কথা কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে ভাত থেকে চর্বি হয় এবং সেই চর্বি হচ্ছে ফ্যাটি লিভার হয়। তাহলে পারে এই ফ্যাটি লিভার কারো হয়েছে এটা শুনেই ভয় পাওয়ার কিছু কারণ নাই। কারণ ডাক্তারই নির্ধারণ করবেন যে কখন আমাদেরকে এটা নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন আছে। তাও যেহেতু এটা গণমাধ্যম প্রশ্ন এসেই গেল, তা একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে মোটামুটি গ্রেড 1 4টা গ্রেড করা হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 1 হলে এটার হয়তো ঔষধপত্র লাগবে না, ওই যে লাইফস্টাইল মডিফিকেশান সেটাকে যদি ঠিক করি তাহলে হয়তো এটা ভালো হয়ে যাবে। গ্রেড 2 যদি আর্লি স্টেজ থাকে হয়তো লাগবে না। বাট আমি আবারও বলছি যে এটাই পরিপূর্ণ উত্তর না, আরও অন্যান্য অসুখের বিষয়গুলি ডাক্তার বিবেচনায় নিয়ে আসেন। তাহলে যে গ্রেড 1 যদি আমরা এটাকে ভালো করতে চাই, সাধারণত আমরা আগেই বলেছি যে খাদ্য মডিফিকেশান, কারণ ডাক্তার একটা চার্ট দিয়ে দেন, অর্গানাইজ চার্ট দিয়ে দেন যে আপনি দিনে এতটুকু ভাত খাবেন। থাকে না একটা বই আমরা সুন্দর দেখি না যে এতটুকু ভাত থাকে, আপনি দিনে 2 টুকরা মাছ খাবেন, একটা আলু খাবেন, একটা ফল খাবেন, ঠিক তাই। তাহলে এই জাতীয় বিষয়গুলি সম্পূর্ণ পুরোপুরি মেনে না চললেও মোটামুটি নিজের বুদ্ধি নিয়েই একজন যদি 30 বছরের মানুষ যদি ডাক্তারি ছাড়াও একটু জাজমেন্ট করেন যে এটা ওনার শরীরে ওজন বেড়ে যাচ্ছে বা স্বাভাবিক আছে, তাহলে পারে আমার মনে হয় যে ফ্যাটি লিভার থেকে অনেকটাই দূরে চলে যাওয়া মুক্তি পাওয়া সম্ভব। আসলে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ওষুধ দেওয়াটাকে খুবই শেষ স্তর মনে করি, কারণ ঔষধ হচ্ছে এমন একটা মিডিয়াম, এমন একটা ডিভাইস, এমন একটা পদ্ধতি যেটা আপনার 3টা ভালো করবে, সাথে সাথে একটা ক্ষতি করবেই। এটা আমি খুব দায়িত্ব নিয়ে আমি ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করে বলছি। সুতরাং আমাদের কাছে ঔষধ হচ্ছে শেষ অস্ত্র। এটা বলা হয় সেই সবচেয়ে ভালো চিকিৎসক যিনি কম ওষুধ দেন এবং কম ওষুধের সাথে সাথে সেই ওষুধগুলি ব্যবহার করেন যার পার্শ্ব প্রতিক্রিয়া সীমিত। সুতরাং অসুখ হয়েছে, ওষুধ ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খেলাম, ভালো হলাম, ব্যাপারটা এরকম না। বরং এখন আমরা হেলথি লাইফস্টাইল মেনে চলবো, ডাক্তারের কাছে কম যাব এবং ডাক্তারকে কম ওষুধ লিখতে প্রকারান্তরে আমি বাধ্য করব যেন আমি তো আসলে ভালো আছি এই ওষুধ। তিনি পরোক্ষভাবে বুঝে যাবেন যে আসলে চিকিৎসক চাচ্ছেন যে অন্যান্যভাবে এই আমরা বলি না দাওয়া এবং দাওয়াই, দাওয়া মানে অন্যান্য যে সমস্ত উপদেশ বলি সেগুলো যদি আমরা মানতে পারি তাহলে হয়তো ওষুধের পরিমাণ কমে আসবে। আচ্ছা, এবার একটু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সম্পর্কে একটু জানতে চাই। জি, অত্যন্ত দুর্ভাগ্য। হেপাটাইটিস মানে হলো প্রদাহ। তাহলে হ্যাপার হচ্ছে লিভারের আর একটা নাম। প্রদাহটা একটু ক্লিয়ার করি, লাইক টনসিলাইটিস মানে টনসিলের প্রদাহ, ফ্যারিঞ্জাইটিস মানে অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাপেন্ডিক্সের প্রদাহ। তাহলে হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ, এই একটু আগে আমরা যাকে বললাম আর কি। তাহলে এটা বি আর সিতে মানে বোঝা যাচ্ছে যে এছাড়া এও হয়তো একটা আছে, এ বি সি ডি 4টা আছে, আরও আছে, ওগুলি আমাদের আলোচনার বিষয়।
এর ভেতরে বি আর সি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এমনকি মৃত্যু হতে পারে। সাধারণত দুটো কারণে হয়। একটা হচ্ছে যারা ইঞ্জেকশনের নিডল দিয়ে নেশা করেন, যারা সাধারণত তাদের এটা সংক্রমিত হয়। কি হয়, ওনারা 4-5 জন মিলে একসাথে নেশা করতে বসেন, তো নেশার যে উপাদান সেই সিরিঞ্জ দিয়ে ওরা নেশাটা করেন। তো একজন সিরিঞ্জ নিলেন, তো ওনার এই হেপাটাইটিস বি ছিল, তো ওনারা ওই লিভার ওই সিরিঞ্জটা বদলান না। আরেকজনকে যখন নেন তখন ওই সিরিঞ্জ দিয়েই ওই নেশার পদার্থ নিয়ে আরেকজন নেন। তাহলে প্রথম জনের কাছে যে এটা এই হেপাটাইটিস বি ছিল, ওই সিরিঞ্জে হেপাটাইটিস বিটা উঠে গেল। এটা দৃশ্যমান না, এটা অনুবীক্ষণিক একটা বিষয়। সুতরাং ওই সিরিঞ্জে যে হেপাটাইটিস বিটা দেখা যাবে এই ব্যাপারটা এরকম না। তাহলে পরবর্তীতে যাকে এই ইঞ্জেকশন দেওয়া হলো ওটা আনুবীক্ষণিক ব্যাপার বলে ওনার শরীরে ঢুকে গেল, এভাবে অন্যদের ঢুকে যেতে পারে। এটা একটা অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক যদি একজনের থাকে, তাহলে তার স্ত্রী বা তার সাথে যারা সাহচর্যে বা মেলামেশা আসেন তাদেরও এই হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি হতে পারে। এই প্রক্রিয়া তো এইডসও ছড়াচ্ছে, ঠিক একই প্রক্রিয়ার ভেতরে এইডসও ছড়াচ্ছে। একদমই তাই। এবার একটু লিভার সিরোসিস সম্পর্কে জানতে চাই, এটি কেন হয়, কিভাবে হয়? জি, এটার মূলত দুটি কারণ আছে। একটি হলো যে খাবার যথেষ্ট পরিমাণে না থাকা, এটা দারিদ্র্যের কারণে হওয়া। আমাদের যতটুকু পরিমাণ ভাত দরকার তার থেকে তো অনেক আড্ডার প্রিভিলেজ আছে, তাই না? আমরা তো বাংলাদেশের বিভিন্ন রকম ধরনের লোকদের সমাহার আছে। অথবা আমরা যদি সুদানে, আমি যেহেতু কাজ করেছি আফ্রিকাতে, সেখানে যে ছবিগুলো আছে কঙ্কাল সার, হাড্ডি সার। বাংলাদেশেও একসময় মুক্তিযুদ্ধের সময় আমাদের ব্যাপক শিশুদের এরকম দেখেছি, বিভিন্ন ফেমিন হয়েছে সেই সময় দেখেছি। তাহলে পারে যথেষ্ট পরিমাণে যদি পুষ্টি, মূলত কার্বোহাইড্রেট আবারও বলছি, না থাকলে পারে লিভারের যে স্ট্রাকচার এটা ভেঙে যায়। ধরেন এই বিল্ডিংয়ে তো একটা গঠন আছে, এখানে একটা রড আছে, বিম আছে, কিছু ফেব্রিকেশনের যন্ত্রপাতি আছে, এটা নিয়ে এটা টোটালটা ঠিক লিভারের ভিতরেও ওই তার আর্কিটেকচারের ভিতরে বিভিন্ন রকম শক্ত করে রাখার উপাদান আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে দারিদ্র্যের কারণে, যেটা আমি বলেছি, যথেষ্ট খাবার না কার্বোহাইড্রেটের কারণে এই লিভারের আর্কিটেকচারটা ধ্বংস হয়ে যেতে পারে বা ধ্বংসপ্রাপ্ত হতে পারে। তাহলে এটা একটা কারণ। আর একটা হলো মদ্যপানজনিত কারণ, যারা অ্যালকোহল খান, মদ খান এবং দীর্ঘদিন ধরে মদ খান এবং প্রচুর পরিমাণে মদ খান, তাদের এই দীর্ঘদিন মদ্যপানজনিত কারণে লিভারের কোষ বা লিভারের যে গঠন এটা অনেকটাই ভেঙে যেতে পারে এবং এই ডিসঅর্ডারটাকে আমরা বলি লিভার সিরোসিস। জন্ডিস হলে কি সবসময় এটা কি লিভারের সমস্যা হিসেবে বোঝায়? আর লিভারটা ভালো রাখতে হলে আসলে কি কি করা উচিত? জি, ধন্যবাদ। জন্ডিসও একটি উপসর্গ, এটা কোনো রোগ না। একটু আগে আপনি যে কথাটা বলেছে যে ব্যথাতে হাঁটুতে, এটা কোনো রোগ না, এটা বা জ্বর কোনো রোগ না, এটা একটা উপসর্গ। ঠিক সেরকম জন্ডিস একটা উপসর্গ। আমাদের সাধারণ মানুষের কি বোধে আছে, একটা সাধারণ মানুষ যখন চোখ রং হলুদ হয়ে যায়, ইউরিনটা হাই কালার, ইউরিনটা বেশি হলুদ হয়ে যায়, স্টুলটাও বেশি হলুদ হয়ে যায়, তাহলে পারে এমনকি ত্বক কিছুদিন পরে ত্বকও হলুদ দেখায়, তাহলে পারে তার জন্ডিস। এবং আমাদের সাধারণ আরেকটা ধারণা আছে বিলিরুবিনের মাত্রা, এই শব্দটা আমাদের অনেকে আমরা জানি যে বিলিরুবিনের মাত্রা যেটা দেওয়া আছে তার থেকে অনেক বেড়ে যদি যায় তাহলে পারে জন্ডিস। এটা ট্রু, কিন্তু এটাই যথেষ্ট না। আবার বলছি জন্ডিসের যে কারণ এটা তো ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হবে। যেমন আমরা একটু আগে ভিটামিন সংশোধনী, আমরা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি নিয়ে কথা বলেছি। হেপাটাইটিস এও তো ছিল, হেপাটাইটিস ডিও ছিল। এই 4টা হেপাটাইটিসেও কিন্তু জন্ডিসের লক্ষণ প্রকাশিত হবে। অর্থাৎ যে কোনো রকম হেপাটাইটিস হলে তার জন্ডিস মোটামুটি হবে, এটা বলা যায়। এছাড়া অন্যান্য কোনো কারণও আছে, সেই আলোচনাগুলি হয়তো আমাদের সময় করা যাবে না, সেগুলো কারণেও জন্ডিস হতে পারে। তাহলে পরে আমরা একটু আগে দেখেছি যে বি আর সি এর কারণে আমরা আলোচনা করে ফেলেছি। এটা হয় হচ্ছে পানিবাহিত রোগের কারণে, অর্থাৎ এই জন্ডিসের রোগ জীবাণু পানিতে থাকে, দূষিত পানিতে থাকে। তাহলে আমরা খোলা, বাসি, পচা পানি যদি গ্রহণ করি, অথবা সেই খাবার যার ভেতরেও ওই পানি জাতীয় খাদ্য, তরল জাতীয় খাদ্য অথবা সেমি সলিড জাতীয় খাদ্য, ওর ভেতরে যদি হেপাটাইটিস এর যদি জীবাণু থাকে, সেটা যদি আমরা পান করি তাহলে পারেও আমাদের জন্ডিস হতে পারে। আর এছাড়া দুটো কারণ তো আমরা একটু আগে বলেছি যে সিরিঞ্জ দ্বারা যদি না হয় অথবা যৌন সংগ্রহের মাধ্যম দিয়েও হলেও এগুলি জন্ডিস হতে পারে। আরেকটা বিষয় জানতে চাই, গল ব্লাডার পাথর কেন হয়? এটি কি অপারেশন ছাড়া ভালো হয় কিনা? জি, ধন্যবাদ। মজা হলো গল ব্লাডার কাদের বেশি হয় সেটা বললে আরও ভালো শোনাবে। বলা হয় যে 5টা F,
তার ভেতরে একটা হচ্ছে যে 40, যদি 40 বছর হয়ে যায় এবং ততুর্ধ, তাহলে 40-এর নিচে যারা ছিল তাদের এটা হওয়ার ঝুঁকি বেশি। কিন্তু তাহলে তো আমার বয়স 40 হচ্ছে, আমার তো হয় নাই, কিন্তু আমি বলেছি ঝুঁকি বেশি। 2 বলা হচ্ছে ফিমেল, যে আপনি যদি ডাটা নেন যে 100 জনের হাসপাতালে গেলেন আপনি, দেখি তো 100 জন লিস্টের ভিতরে আপনি প্রায় 80 জনেরই পাবেন যে ফিমেল। আপনি আপনার নিজের আত্মীয় স্বজনের ভিতরে একটু চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করেন যে ওর হয়েছিল, বা আপনার বন্ধু বান্ধবদেরকে চিন্তা করেন, দেখবেন যে আপনার বান্ধবী অথবা নিকট আত্মীয় তাদের ভেতরে এটা হওয়ার প্রবণতা বেশি। 3 হলো ফ্যাট। সাধারণত ফিমেলদের ফ্যাট বেশি থাকে, এটা জেনেটিক কারণে বা স্ট্রাকচারাল কারণে, সেই জন্য ওনাদের এটা বেশি হয়। আর একটা হলো যে এই ফেয়ার, যারা সুন্দর, আসলে এটা প্রকারান্তরে এই জন্য বলা হয় যে ওই কিছু পরিমাণ ফ্যাট হয়তো ত্বকে একটা পেলবতা আনে, এই জন্য এটা বেশি হয়। তাহলে এই কারণগুলিতেই সাধারণত মানে এগুলি হচ্ছে ঝুঁকির কারণ, কিন্তু এগুলি হলেই যে হবে এমন কোনো কথা নাই। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে গলব্লাডার স্টোন হলে কি ওষুধ দিলে ভালো হয়ে যাবে নাকি কোনো অপারেশন দরকার আছে? এটা একটা কথায় উত্তর দেওয়াটা কঠিন হবে। এখন অনেক ক্ষেত্রেই যদি সাধারণ আমি চিন্তা করি, যদি স্টোনের মাত্রাটা ছোট হয় তাহলে সেটা যতটা সহজ করে ওষুধ দিলে হয়তো গলিয়ে দেওয়া সম্ভব, বড় হলে সেটা সম্ভব না। একাধিক যদি স্টোন থাকে তাহলে পরে একটা যদি থাকে তাহলে যতটা সহজ, একাধিক হলে তত কঠিন। একাধিকবার কারো 4টা 5টা 20টা 25টাও থাকে, তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে 25টা হলে পরে একটু যত কঠিন হয়ে যাবে। আবার স্টোনটা এমনভাবে আটকে গেছে যে বোঝা যাচ্ছে যে ধাক্কাধাক্কি করা ছাড়া এটাকে হয়তো ওষুধ দেওয়া যাবে না। তাহলে এই অনেকগুলি বিবেচনা আছে, প্লাস ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি দেখা যায় যে ওষুধটা প্রয়োগ করে হিতে বিপরীত হতে পারে, সেই ক্ষেত্রে চিকিৎসক তার অতীত জ্ঞান দিয়ে এই সিদ্ধান্ত নেন যেটা ওষুধ দ্বারা ভালো হওয়া যাবে নাকি এটা শল্য চিকিৎসার দরকার হবে। ডক্টর খসরু সামাদ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে সংক্ষেপে একটু জানতে চাই, যারা বা আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের সবার জন্যই বলছি যে সুস্থ হজমতন্ত্রের জন্য আপনার কি গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে? জি, আমাদের কয়েকবারই আলোচনা করলাম, আবার তাই এসে সামারি করার চেষ্টা করছি। প্রথম 3টা ডিতে নিয়ে আসি: ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগ। ডিসিপ্লিন, এটা যেন মিলিটারি ডিসিপ্লিন, সকালে উঠে লেফট রাইট স্যালুট দাও, এগুলির কোনো দরকার নাই। আপনি যে স্বাভাবিক জীবনযাপন করেন, সকালে একই সময় উঠবেন, সুন্দর স্বাস্থ্যসম্মত নাস্তা করবেন, অফিসে যাবেন বা যার যেটা কাজ সেটা করবেন, বিকালে বাসায় আসবেন, একটু হাঁটাচলা করবেন 30 মিনিট, রাত্রেবেলা একই সময় ঘুমাবেন। এই যুগ থেকে হয়তো তথ্য প্রযুক্তি আপনাকে আলাদা করা যাবে না, ওটার জন্য নিয়ন্ত্রিত একটা সময় বের করেন এবং মানুষের সাথে সুস্থ স্বাভাবিক বন্ধুত্ব করেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন, ধর্মাচার পালন করেন, ক্ষতিকর চিন্তা থেকে মুক্ত থাকেন, তাহলে পরেই লাইফস্টাইল হেলদি হবে, হয়তো অনেক রোগ থেকেও বাঁচা সম্ভব হবে এবং ওষুধ থেকেও হয়তো আমাদের কম মুক্তি থাকা সম্ভব হবে। খসরু সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্টুডিওতে এসে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের দর্শকদের অনেক উপকার আসবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম পেট, হজমতন্ত্র, লিভার ও অন্ত্রের বিভিন্ন সমস্যার লক্ষণ, কারণ এবং প্রতিকার। আমরা জানলাম পেটের সমস্যার সময় মতো পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারার পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেটের সমস্যা কখনোই ছোট মনে করবেন না। দীর্ঘদিন সমস্যা থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব কোনো একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।